Assalamu alaikum. Hi, boys and girls, my dear students, how are you all? I think you are all okay and you are passing your times properly. This is my second appearance before you. Today I have stood before you to discuss narration, that is called speech. You know what speech or narration is? বাংলায় যেটাকে আমরা বলে থাকি উক্তি. You know it very well that there are two kinds of narration, that is direct and indirect. তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসতে পারে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসতে পারে. You'll have to remember the matter so that you can solve the problem easily. ন্যারেশন প্রসঙ্গে বলতে গেলে আমরা জানি যে there are two parts of narration. Number one, a reporting verb. Number two, reported speech. Both are equally important. If you make any mistakes in solving any part of the narration, you may get 0. So you will have to be very much careful while solving the problem of narration. I have already told you that there are two parts of narration: a reporting verb and a reported speech. তোমাদের মনে রাখতে হবে যখন আমরা ন্যারেশন করতে যাব, then we need 5 changes. We need 5 changes. Number 1, a reporting verb. Number 1, a reporting verb. Number 2, joining word. Number 2, joining word. Number 3, persons. Number 3, persons. Number 4, tenses. Tenses. Number 5, নৈকট্য সূচক শব্দগুলোকে দূরত্ব সূচক শব্দে পরিবর্তন করতে হবে. I repeat, in case of changing speech, we have to remember that we need 5 changes. Number 1, a reporting verb. Number 2, joining word. Number 3, persons. Number 4, tenses. Number 5, নৈকট্য সূচক শব্দগুলোকে দূরত্ব সূচক শব্দে পরিবর্তন করতে হবে. আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো. এই 5টা চেঞ্জ যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা অবশ্যই অনেক ভালো নম্বর পাবে. এই 5টা চেঞ্জের ভেতরে দুটা চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ, যেমন পার্সন চেঞ্জ এবং টেন্স চেঞ্জ. এ দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ. এই দুটোর ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল করো তাহলে একেবারে নিশ্চিন্তে তোমাদেরকে 0 দিয়ে দিবে. সো ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুল হোয়াইল চেঞ্জিং দ্য পার্সনস অ্যান্ড চেঞ্জিং দ্য টেন্সেস. ওকে, টুডে I will tell you something about these 5 changes, and I will take at least 3 or 4 classes to solve this problem, to solve the problem of changing speech or narration. Okay, today I will tell you something about 5 changes. তাহলে আমরা প্রথমে আসি. প্রথম চেঞ্জটা কি বলছি? রিপোর্টিং ভার্ব. তোমরা এটা জানো যে ন্যারেশনের যে দুটো পার্ট থাকে, একটা থাকে রিপোর্টেড স্পিচ আর একটা রিপোর্টিং ভার্ব. আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ. রিপোর্টেড স্পিচ যেটাকে আমরা বলে থাকি সেটা উইদিন ইনভার্টেড কমার মধ্যে থাকে. আর ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, অর্থাৎ কে কাকে বলছে, এই যে কথাগুলো, এটা থাকবে ইনভার্টেড কমার বাইরে. ওকে, এই বাইরের যে অংশটা এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যেটা রিপোর্টেড স্পিচ. তাহলে আমরা ফার্স্ট চেঞ্জ প্রসঙ্গে যদি আসি তাহলে বলা যেতে পারে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে. নোটিস বা লক্ষ্য করো, ফার্স্ট চেঞ্জ রিপোর্টিং ভার্ব. প্রিয় শিক্ষার্থী, ইউ নো দ্যাট দেয়ার আর 5 kinds of sentences according to a meaning. That is assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamative sentence.
ইউ নো ইট ভেরি ওয়েল। যখন আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব তখন পাঁচটা সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন করতে হবে, পাঁচটা সেন্টেন্স অনুসারে। ওকে, it means that first you will have to determine what type of sentence are in inverted commas. What type of sentences are in inverted commas? যদি তোমরা দেখে থাকো ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্সেস, আই রিপিট, যদি তোমরা দেখো ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়া আছে, তাহলে রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব সে যেটা ছিল, সেক্ষেত্রে তোমাদের পরিবর্তন আনতে হবে। সে এর পরিবর্তে আমরা টেল ব্যবহার করব, সে এর পরিবর্তে টেল ব্যবহার করব। আই রিপিট, ইন প্লেস অফ সে উই হ্যাভ টু ইউজ টেল। যদি সেড থাকে আমরা টোল্ড ব্যবহার করব, অর্থাৎ টেন্স অনুসারে কিন্তু ওটা চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে টেল বা টোল্ডের পরে কিন্তু সরাসরি অবজেক্ট দিতে হবে। আবার বলছি, টেল বা টোল্ডের পরে কিন্তু অবজেক্ট দিতে হবে। যদি তোমরা অবজেক্ট দিতে না চাও অথবা অবজেক্ট না থাকে, তাহলে তোমরা কিন্তু টেল বা টোল্ড কোনটাই ব্যবহার করবে না। তাহলে যে সেইড আছে বা সে আছে সেটাই ঠিক থাকবে। যেমন যদি বলি আই সেড টু হিম, ভেতরের অংশটা অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে লিখব আই টোল্ড ইউ, আই টোল্ড ইউ। আবার যদি এভাবে বাক্যটা থাকে আই সেইড নো অবজেক্ট, আই সেইড নো অবজেক্ট, কোন অবজেক্ট, আই সেইড কমা দিয়ে লিখলাম আই ওয়েন্ট হোম ইয়েস্টারডে, আই সেইড কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লেখা হলো আই ওয়েন্ট হোম ইয়েস্টারডে। এখানে সেইডের পরে কিন্তু কোনো অবজেক্ট দেওয়া হয়নি। সো তুমি যখন চেঞ্জ করবে তখন এখানে টোল্ড লেখার কোনো দরকার নেই, তুমি সরাসরি লিখতে পারো আই সেইড দ্যাট। ক্লিয়ার? আর যদি অবজেক্ট দিতে চাও তাহলে অবজেক্ট দিয়ে তারপর টোল্ড দিতে পারো, অর্থাৎ টোল্ডের পর কিন্তু অবশ্যই বা টেলের পর কিন্তু অবশ্যই অবজেক্ট দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সে এর পরে টু দিয়ে আমরা অবজেক্ট দিই, বা টেল বা টোল্ডের ক্ষেত্রে সরাসরি অবজেক্ট বসবে। যদি অবজেক্ট না থাকে, আবার বলছি, সেক্ষেত্রে তোমরা সেইড ঠিক থাকবে। ওকে, তাহলে আমরা প্রথম সেন্টেন্স যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে জানলাম কি সেড ঠিক রাখবো, অথবা তার পরিবর্তে আমরা টেল বা টোল্ড অ্যাকর্ডিং টু টেন্সেস উইল হ্যাভ টু ইউজ টেল অর টোল্ড। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা বসাবো টেল টোল্ড টেন্স অনুসারে, অথবা আমরা সে যেটা বলি সেটাও ঠিক রাখতে পারি। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝতে পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্স মিনস ইটস আ কোশ্চেন সেন্টেন্স, ইট ইজ ইউজ টু আস্ক এনি কোশ্চেন টু এনিবডি। এক্ষেত্রে অর্থাৎ ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউ উইল হ্যাভ টু ইউজ আস্ক অর আস্কড ইন প্লেস অফ সে অর সেইড। I repeat, in case of interrogative sentence, ask or asked must be used as a reporting verb. যেমন বলা হয়েছে এভাবে, I said to you, are you reading a book? I said to you, comma inverted comma মধ্যে are you reading a book? এই যে I said to you, এবার আমরা লিখব I asked you, I asked you। তার মানে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে কি বসছে? আস্কড বসছে। টেন্স হচ্ছে ওটা সেড টু পাস্ট টেন্স, ঠিক আস্কের পাস্ট টেন্স পাস্ট ফর্ম আস্কড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে জানলাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব বসাবো আস্ক অর আস্কড টেন্স অনুসারে। নাম্বার 2টা। নাম্বার 3 যে সেন্টেন্স সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু অনেকভাবে অর্থ প্রকাশ করা যায়। এখানে রিকোয়েস্ট হতে পারে, এখানে অ্যাডভাইস হতে পারে, এখানে অর্ডার হতে পারে, এখানে টেল হতে পারে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ যে অর্থ প্রকাশ করবে সেই অর্থ অনুসারে এখানে আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। যেমন রিপোর্টেড স্পিচ দ্বারা যদি অনুরোধ বোঝানো হয়, ইন কেস অফ request we'll have to use request or requested,
In case of advice, we'll have to use advice or advised. In case of command, we'll have to use ordered. আর যদি আমরা কিছুই বুঝতে না পারি যে অর্ডার করছে না অনুরোধ করছে না উপদেশ দিচ্ছে, সেক্ষেত্রে আমরা সরাসরি টেল বা টোল্ড বসাবো। চারটা বিষয় বলছি। অনুরোধ বোঝাতে রিকোয়েস্ট অর রিকোয়েস্টেড, আদেশ বোঝাতে অর্ডার অর অর্ডার্ড, উপদেশ বোঝাতে অ্যাডভাইস অর অ্যাডভাইসড, কোনো কিছু না বুঝলে টোল্ড বা টেল। টেন্স অনুসারে এটা কিন্তু আমি বারবার একই কথা বলে নিচ্ছি যে টেল বা টোল্ড, অ্যাডভাইস অর অ্যাডভাইস, রিকোয়েস্ট অর রিকোয়েস্টেড, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য টেন্স। It totally depends on the tense of reporting verb. Tense of reporting verb এটা নির্ভর করবে। ওকে, এখানে চারটে গেল। 4 নম্বর সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে তোমাদের বসাতে হবে উইশ, WISH। অপটেটিভ সেন্টেন্সে তোমরা জানো আসলে উইশ করা হয়, যার জন্য আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে বসাবো উইশ। আমরা সরাসরি লিখতে পারি উইশ, যদি অবজেক্ট দরকার তাহলে উইশের পর আমরা অবজেক্ট দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা শব্দ বসানো যায়, সেটা হচ্ছে প্রে। যদি পাস্ট ফর্ম দরকার তাহলে আমরা প্রেড বসাবো, আর যদি প্রেজেন্ট ফর্ম দরকার তাহলে প্রে বসাবো। তবে প্রের ক্ষেত্রে একটা বিষয় তোমাদের একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে, প্রের পরে যদি আমরা অবজেক্ট দিতে চাই তাহলে সেখানে একটা ফর প্রিপোজিশন দরকার হবে। আই রিপিট, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ প্রে অ্যাজ রিপোর্টিং ভার্ব and if you find that there is an object, then you must use for after pray. For example, I prayed for him but I wished him. Otherwise I prayed, no object, I prayed or I wished. But if you add object, you must use for after pray. I prayed for him that, or I wished him that. Nischay difference you can easily understand. In case of pray, you'll have to use for as preposition after pray, but in case of using a wish, you don't have need use any preposition. Clear? এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি আসলে অনেক অর্থ প্রকাশ করে। আমরা কখনো দুঃখ পাই, কখনো আনন্দিত হই, কখনো অবাক হই, ইত্যাদি কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে আসে। যেমন যদি বলা হয় alas I have lost everything, এটা দিয়ে কিন্তু একটু মনের কষ্ট বোঝানো হচ্ছে। আবার যদি বলি what a beautiful bird it is, বাহ কি আনন্দের কথা বোঝানো হচ্ছে, তাই না? what he has done so much work, অবাক হয়ে গেছে, ভাবছি এখানে তো তার পক্ষে এত কাজ করা সম্ভব না, কিন্তু সে করেছে, অবাক হয়ে গেছে। তাহলে এখানেও তোমাদের ভাবতে হবে যে রিপোর্টিং ভার্ব ইউজের ক্ষেত্রে যে রিপোর্টেড স্পিচ দ্বারা অবাক হয়ে বোঝাচ্ছি নাকি কষ্ট বোঝাচ্ছি নাকি আনন্দ বোঝাচ্ছি। যদি আমরা রিপোর্টেড স্পিচ দ্বারা আনন্দ বোঝাই, দেন উইল হ্যাভ টু ইউজ রিপোর্টিং ভার্ব অ্যাজ এক্সক্লেমড উইথ জয়। যদি কষ্ট বেদনা এগুলো বোঝানো হয়, এক্সক্লেমড উইথ সরো or exclaimed with grief. যদি অবাক হওয়া বোঝানো হয়, exclaimed with wonder. Repeat. যদি আনন্দ বোঝায়, exclaimed with joy. যদি দুঃখ বোঝায়, exclaimed with sorrow or grief. যদি অবাক হওয়া বোঝায়, exclaimed with wonder. যদি তোমরা কোনটাই না বোঝো, আনন্দ, কষ্ট, অবাক হওয়া কোনটাই বুঝলে না, সেক্ষেত্রে শুধু লিখে দেবে exclaimed. এক্সক্লেমড, আনন্দ বেদনা কষ্ট কিছুই বুঝলাম না, শুধু লিখবে এক্সক্লেম। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আই এক্সক্লেমড উইথ জয়, আই এক্সক্লেমড উইথ সরো, আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, অথবা আই এক্সক্লেমড। আই রিপিট, আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, আই এক্সক্লেমড উইথ জয় দ্যাট, আই এক্সক্লেমড উইথ সরো দ্যাট, আই এক্সক্লেমড দ্যাট। ক্লিয়ার? তাহলে আমরা নাম্বার 1 যে সেন্সটা সেটা বুঝলাম। আরেকবার যদি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব টেল, টোল্ড। ইন্টারগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব আস্ক, আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার্ড, টোল্ড। অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব প্রে অর উইশ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব
exclaimed with joy, exclaimed with sorrow, exclaimed with wonder, কিছুই না বুঝলে exclaimed, ওকে। আমার কথাগুলো কিন্তু তোমরা বারবার শুনবা, এটা কিন্তু যেহেতু আমার এখানে হোয়াইট বোর্ড আর মার্কার নেই, সো ইটস নট পসিবল ফর মি টু রাইট এনিথিং অন দ্য বোর্ড। ইফ ইউ frequently watch the video, you will be able to understand my words and you will be catch all the point, okay. তো নাম্বার 1 গেলে নাম্বার 2 সেন্স। নাম্বার 2 সেন্স যেটা সেটা হচ্ছে জয়নিং ওয়ার্ড, অর্থাৎ তোমরা জানো যে between reporting verb and reporting speech you need a joining word. In case of assertive sentence, optative sentence and exclamatory sentence, you have to use that as a joining word. I repeat, in case of assertive sentence, in case of optative sentence, in case of exclamatory sentence, you have to use that as the joining word. That THAT, that, it's a conjunction. That বসাতে হবে joining word হিসাবে। তিনটা সেন্টেন্স কি কি? assertive, optative, exclamatory। বাকি দেখো এটা দুটোর মধ্যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা কি বসাবো জয়নিং ওয়ার্ড? ইন্টারগ্রেটিভ সেন্টেন্স জয়নিং ওয়ার্ড বসাবো আমরা দুভাবে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে there are two kinds of integrative sentence. One is start with directly auxiliary verb, যেমন does he. Another starts with WS question word, যেমন what does he. First sentence starts with does. Second sentence starts with what. What is a WS question word. এ প্রসঙ্গে একটু পরে ব্যাখ্যা করব। আমি এটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে, সাহায্যকারী ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা জয়নিং ওয়ার্ড বসাবো ইফ বা হোয়েদার। কি বসাবো? ইফ বা হোয়েদার। ইফ বা হোয়েদার কখন? যদি দেখি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স স্টার্টস অর হ্যাজ স্টার্টেড উইথ ডিরেক্টলি অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? সেকেন্ড যে নিয়মটা সেটা হচ্ছে ইফ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ WS কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ হু দিয়ে হতে পারে, হুম দিয়ে হতে পারে, হুজ দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, হুইজ দিয়ে হতে পারে। এই পাঁচটা হচ্ছে প্রোনাউন। আর বাকি চারটা সেটা হচ্ছে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। এই পাঁচটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা লক্ষ্য করে দেখবে যে প্রত্যেকটাই 8টা শব্দ স্টার্ট করা হয়েছে ডাব্লিউ এবং এইচ দিয়ে, আর শুধু একটা হাউ যেটা সেটা শুধু এইচ দিয়ে, এই জন্য নাম দেওয়া হয়েছে WS কোশ্চেন ওয়ার্ড। তো তোমাদের মনে রাখতে হবে যে এই 9টা WS কোশ্চেন ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন স্টার্ট করা হয়, দেন দ্য ভেরি WS কোশ্চেন ওয়ার্ড মাস্ট বি ইউজড অ্যাজ দ্য জয়নিং ওয়ার্ড। I repeat, the very WS question word must be used as the joining word. অর্থাৎ যে WS question word দিয়ে প্রশ্নটা শুরু করা হয়েছে সেই WS question wordটাই জয়নিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? ওকে। আরেকটা সেন্টেন্স সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ মেইন ভার্ব। Imperative sentence always starts with main verb. If we want to transform the integrative sentence in negative one, then we have to use don't. যেমন বলে থাকি read the book, নেগেটিভ করার জন্য বলি don't read the book. যদি বলি do the work, নেগেটিভ করার জন্য লিখবো don't do the work. আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা লেট দিয়ে শুরু করা হয়, এবং সেক্ষেত্রে লেটের পরে কিন্তু একটা সাবজেক্ট আমরা বসাই। তবে তোমরা জানো যে লেটের পরে সাবজেক্টের আসলে সাবজেক্টিভ ফর্ম বসে না, সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এই জন্য আমরা বলে থাকি লেট হিম ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, ডু দ্য ওয়ার্ক, ডিরেক্টলি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আবার যদি বলি লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু কাজটা আমি করব। লেট মি ডু দ্য ওয়ার্ক বাংলা অর্থ আমাকে কাজটি করতে দাও। আবার যেখানে বলছি ডু দ্য ওয়ার্ক তার অর্থ হচ্ছে কাজটা করো, তোমাকে আমি বলেছি কাজটা করো। বাট যদি বলি লেট মি ডু দ্য ওয়ার্ক, সেখানে আসতেছে যে কাজটা আমাকে করতে দাও।
সুতরাং ও ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের, আর যেখানে সরাসরি মূল ভাব দেওয়া উপদেশ আদেশ দেওয়া হচ্ছে সেখানে একটু ভিন্ন ধরনের। তো আসলে আমরা ভিন্ন ধরনের যাচ্ছি না, আমরা একেবারেই সহজভাবেই বলছি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জয়নিং ওয়ার্ড হিসাবে বসাবো টু, TO2। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জয়নিং ওয়ার্ড হিসাবে বসাবো টু। I repeat, in case of imperative sentence, we must use to as the joining word. I repeat, in case of imperative sentence, we must use to as the joining word. Okay? তাহলে আমরা 5টা জয়নিং ওয়ার্ড পেলাম 5 ধরনের সেন্টেন্সে। আবার একবার বলছি, in case of assertive sentence, you will have to use that as the auxiliary as the joining word. In case of interrogative sentence, you have to use if or the very WS question word, depending on the types of sentence. In case of imperative sentence, to must be used as the joining word. In case of optative sentence, that must be used as the joining word. In case of exclamatory sentence, that must be used as the joining word. Clear? তাহলে আমরা কয়টা পরিবর্তন পেলাম? দুটো। 5টা পরিবর্তনের মধ্যে আমরা দুটো জানলাম। 3 নম্বর পরিবর্তন হচ্ছে পার্সন। 3 নম্বর পরিবর্তন পার্সন। আমরা জানি যে there are 3 kinds of person, that is first person, second person and third person. তোমাদের মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ করতে হবে। রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেই সেকেন্ড পারসন পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন দরকার নেই। আবার বলছি, রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারসন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্বে যদি থার্ড পারসন থাকে তাহলে আমরা তার কোনো পরিবর্তন করব না। ক্লিয়ার? তবে এখানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচে পার্সনগুলা যে কেজে থাকবে, অর্থাৎ যদি সাবজেক্ট থাকে, যদি অবজেক্ট থাকে, যদি পসিভ ফর্মে থাকে, তাহলে তোমরা যখন রিপোর্টিং ভার্বের ওখান থেকে নিয়ে আসবা এপাশে, তখন কিন্তু সেটা ওই কেজেই পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচে আই থাকে, আই কিন্তু সাবজেক্টিভ ফর্ম, এখন তুমি জানো যে আই ফার্স্ট পারসন, সো এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে যাবে এবং সাবজেক্ট হচ্ছে হি, তাহলে তুমি আই এর পরিবর্তে হি লিখবা। আবার যদি আই না থাকে, যদি মাই থাকে, এবং মাই আমরা জানি এটা পসিভ ফর্ম, তো মাই কিন্তু পসিভ ফর্ম এবং মাই ফার্স্ট পারসন, এবং এটা যাবে কার কাছে? সাবজেক্টের কাছে, রিপোর্টিং ভার্বের। তো সাবজেক্ট দেখছো হি, তুমি কিন্তু মাইয়ের স্থলে হি বসাতে পারবে না, মাইয়ের জায়গায় হি এর পসেসিভ ফর্ম হিজ বসাতে হবে। ওকে, এটা এই জন্যই বলছি যে আসলে ওটা যে কেজে আছে, যে কারকে আছে, সেই কেজেই চেঞ্জ করতে হবে। তুমি সাবজেক্টকে সাবজেক্টিভ কেজে আনতে হবে, অবজেক্টকে অবজেক্টিভ কেজেই চেঞ্জ করতে হবে, পসিভ কেজ হলে পসিভ কেজেই চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে পার্সনগুলো গেল। এই পার্সন চেঞ্জে যদি ইফ ইউ মেক এনি মিস্টেক ইন কেস অফ চেঞ্জিং দ্য পার্সন, শিওরলি ইউ গেট 0। তুমি অবশ্যই এখানে 0 পাবে, কারণ বুঝাতে চাচ্ছি রহিমকে, তুমি সেখানে বুঝাচ্ছ করিমকে, নম্বর পাবে। কথাটা আমি বলছি, কিন্তু তুমি এমনভাবে চেঞ্জ করেছে আমি বলিনি, বলছে আরেকজন, নম্বর পাবে। সুতরাং এই পার্সন চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই ভেরি মাচ কেয়ারফুল হতে হবে, ভেরি মাচ কেয়ারফুল হতে হবে অ্যাবাউট চেঞ্জিং দ্য পার্সন। ওকে, তাহলে আমরা কয়টা পরিবর্তন গেলাম? 3টা পরিবর্তন। 4 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। I repeat, in case of changing tenses, you will have to first find out or determine about the tense used in reporting verb. রিপোর্টিং ভার্বে কোন টেন্স ব্যবহার করছে সেই টেন্স অনুসারে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে। একদম সোজা করে বলছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে,
যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো চেঞ্জ করা যাবে না। বাট if the reporting verb is in past tense, then you need to change the tenses of reported speech. রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ টেন্স চেঞ্জ করতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে কীভাবে পরিবর্তন আসবে, এটা সোজা কথা এভাবেই বলছি যে সাধারণত যখন প্যাসেজ নিয়ে আসলে লেখা হয়ে থাকে তখন ওটা তো অতীতের কোনো কথাকে কেন্দ্র করেই লেখা হয়, প্যাসেজ নিয়ে আসলে লেখা হয়ে থাকে। তো যার জন্য ওই রিপোর্টিং ভার্বটা সাধারণত পাস্ট টেন্সেই থাকে, যার জন্য আমরা অনেক ক্ষেত্রেই পিছনের কথা না বলে সরাসরি বলে থাকি টেন্স চেঞ্জ করতে হবে। আসলে আবার বলছি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার থাকলে you don't need to change the tenses of reported speech. But if you find that reporting verb is in past indefinite tense, then you are bound to change the tenses of reported speech. Okay? এখন সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স কীভাবে চেঞ্জ করতে হবে, একদম সোজা কথা, ভালো করে খেয়াল করো। সেক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আবার বলছি রিপোর্টেড স্পিচ যদি চেঞ্জ করতে চাই, রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকছে তখন প্রেজেন্ট টেন্সগুলা করেসপন্ডিং পাস্ট টেন্সে চেঞ্জ হবে। ক্লিয়ার? রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট টেন্স যদি থাকে সেগুলা করেসপন্ডিং পাস্ট টেন্সে চেঞ্জ হবে। সিম্পলি যদি লেখা থাকে আই ডু হয়ে যাবে আই ডিড, যদি লেখা থাকে আই অ্যাম ডুইং আই ওয়াজ ডুইং, আই হ্যাভ ডান আই হ্যাড ডান, আই হ্যাভ বিন ডুইং আই হ্যাড বিন ডুইং। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস will be changed into past perfect continuous tense. এটাকে বলা হচ্ছে করেসপন্ডিং। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চারটা গেল। এবার আসি পাস্ট টেন্সের কি পরিবর্তন হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে দুটো টেন্স চেঞ্জ হবে, আর দুটো চেঞ্জ হবে না। In case of past tense, past indefinite tense will be changed into past perfect tense. I repeat, in case of past indefinite tense, it will be changed into past perfect tense. Past continuous tense will be changed into past perfect continuous tense. তো দুটো চেঞ্জ হয়ে গেল। পাস্ট ইনডেফিনিট হলো পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাকি থাকবে এটা দুটো, আর সে দুটো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এদের জায়গা যাওয়ার কোথাও জায়গা নেই। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? প্রেজেন্ট পেলাম সব পাস্টে চলে আসলো, পাস্ট ইনডিফিনিট পেলাম পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পেয়েছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাকি থাকে দুটো, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উইল হ্যাভ নো চেঞ্জ, এর কোনো পরিবর্তন হবে না। ওকে, এরপরে আসি ফিউচার টেন্সের কথা। তোমরা জানো যে ফিউচার টেন্সও চারটা যথারীতি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে প্রত্যেকটা টেন্সেই ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল থাকে। তোমাদের একদম সোজা করে বলছি, যদি দেখো বাক্যটা ফিউচার টেন্স তাহলে তোমরা সরাসরি উড বসিয়ে যাবে। আইয়ের সাথে উড, হিয়ের সাথে উড, দের সাথে উড, সবগুলার এনি নাম্বার অফ পার্সন, এনি নাম্বার অর এনি পার্সন ইউ ক্যান ইউজ উড। I would, he would, you would, we would, they would, it would. তাহলে টেন্স ক্লিয়ার? প্রেজেন্টের ক্ষেত্রে বলছি প্রেজেন্টগুলোর সব করেসপন্ডিং পাস্ট টেন্সে চেঞ্জ হবে। পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অন্য দুটো অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো চেঞ্জ হবে না। ফিউচার টেন্সের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র উড বসাবে, শুডে দরকার নেই। কী বসাবে? উড। I would, he would, they would, we would, it would, করিম would, ঢাকা would, কোনো সমস্যা নেই।
এছাড়া বলতো আরো কয়েকটা ভার্ব আছে, সেটা হচ্ছে মডেল অক্সিলারিজ। ক্যান আছে না, ক্যান থাকলে কি হবে কুড, মে থাকলে কি হবে মাইট, এগুলা পাস্ট ফর্ম যেটা আছে ওটাই চেঞ্জ হবে। আবার শুড, শুডেকে কিন্তু আবার চেঞ্জ করতে চাও না, শুডের কোনো চেঞ্জ করার সুযোগ নাই। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, শ্যাল, শুড। এখন ওখানে যদি শ্যাল থাকে তুমি শুড দিতে পারো, ওখানে কিন্তু ফিউচার টেন্সে কিন্তু বলেছিলাম কি একেবারে কমনলি সাধারণভাবে ইউ ক্যান ইউজ উড, বাট শুড যেখানে শুড অর্থ উচিত, সেটা কিন্তু মডেল ভার্ব, এখানে এর টেন্সের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এর শুডের কোনো পাস্ট ফর্ম নেই। মাস্ট, মাস্টের পারফর্ম কিন্তু হ্যাড টু। তোমরা অনেক ক্ষেত্রে খেয়াল করলে দেখবে যে অ্যাট প্রেজেন্ট মোস্ট অফ দ্য পিপল লাইক টু ইউজ হ্যাভ টু আর হ্যাজ টু ইনস্টেড অফ মাস্ট। মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসাতে অভ্যস্ত হয়ে গেছি। মাস্ট মানে অবশ্যই, হ্যাভ টু বা হ্যাজ টু অর্থ অবশ্যই, যার জন্য মাস্টের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। মাস্টের পাস্ট ফর্ম হ্যাড টু, যদি তোমরা মাস্ট দেখো তাইলে হ্যাড টু বসিয়ে দেবো, ঠিক আছে। এছাড়া অট টু উচিত, এর কোনো কিন্তু চেঞ্জ নেই, অট টুর কোনো চেঞ্জ, অর্থাৎ শুড এবং অট টু দুটার অর্থই কিন্তু উচিত, এই দুটার কোনো চেঞ্জ নেই। উইল থাকলে তুমি উড দিতে পারো, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, ওকে। মাস্ট থাকলে হ্যাভ টু। এছাড়া হ্যাভ টু থাকলে হ্যাভ টু হবে, হ্যাজ টু থাকলে হ্যাভ টু হবে, এম টু হবে ওয়াজ টু, আর টু, ওয়ার টু, এভাবে চেঞ্জ হয়ে যাবে। তারপরে টেন্স ক্লিয়ার, টেন্স চেঞ্জটা ক্লিয়ার। তারপরে আমরা কয়টা পেলাম এখন পর্যন্ত? 4টা পেয়েছি। রিপোর্টিং ভার্ব পেয়েছি, দ্বিতীয় চেঞ্জ জয়েনিং ভার্ব পেয়েছি, তৃতীয় চেঞ্জ পার্সন পেয়েছি, 4 নম্বর চেঞ্জ টেন্স পেয়েছি। 5 নম্বর যে চেঞ্জটা, এটা অনেক সময় দেখা যায় যে বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যদি থাকে তাহলে আমরা চেঞ্জ করব। যেমন ওই যে বলছিলাম নৈকট্য সূচক শব্দগুলো দূরত্ব সূচক শব্দে চেঞ্জ হবে। যেমন নাও will be changed into then, tomorrow will be changed into the next day, yesterday will be changed into the previous day, this must be changed into that, these must be changed into those, ওকে। এগুলো হচ্ছে নৈকট্যসূচক শব্দ, এগুলোকে পাঠিয়ে দিছে দূরে। নাও, দেন, দিস, দ্যাট, yesterday, the previous day, tomorrow, the next day। এটা সেন্টেন্স থাকতে পারে, নাও থাকতে পারে। I have already mentioned you that in case of changing the 5 points, you must remember that 2 things are very much important. That is person sense, tense sense. রিপোর্টিং ভার্বে যদি ছোটখাটো ভুল হয় এটাকে মার্জনা করে দেওয়া যেতে পারে, বাট ইন কেস অফ চেঞ্জিং পার্সনস ইফ ইউ মেক এনি মিস্টেক, ইন কেস অফ চেঞ্জিং টেন্সেস ইফ ইউ মেক এনি মিস্টেক, you are sure to get 0। কোনো ধরনের মার্সি এখানে দেখানোর সুযোগ নেই। সুতরাং এই দুটা পরিবর্তনের ক্ষেত্রে তোমরা অবশ্যই কেয়ারফুল থাকবে। ইউ মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল হোয়াইল চেঞ্জিং স্পেশালি দিস আইটেমস, ওকে। তাহলে আমরা 5টা চেঞ্জের কথা পেলাম। এই 5টা চেঞ্জ কিন্তু বেসিক রুলস অফ চেঞ্জিং ন্যারেশনস অর চেঞ্জিং স্পিচ। যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাব তখনও কিন্তু দ্য প্যাসেজ ন্যারেশন উইল বি চেঞ্জড ইনটু indirect one on the basis of these basic rules. These basic rules must be followed whenever or wherever you are going to change the speeches. মনে থাকবে 5টা পরিবর্তন আমরা জানলাম। আগামী দিন এই 5টা পরিবর্তন নিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো। আজকে জাস্ট থিওরিটি আলোচনা করছি, আগামী দিন প্র্যাকটিক্যাল করতে গেলে হয়তো আমার চেহারা নাও দেখতে পারো, জাস্ট এক্সাম্পলগুলো দেখবে। তো যদি এই থিওরিটা তোমাদের মনে না রাখতে পারো তাহলে প্র্যাকটিক্যাল করতে গেলে কিন্তু তোমরা বিপদে পড়বে। সো আই রিকোয়েস্ট ইউ to watch this video several times again and again, at least 10 times, so that you can memorize, I repeat, you can memorize the basic rules of changing narrations, of changing speeches. এই বেসিক রুলটা যদি তুমি you can keep the basic rules in your heart, I'm sure narration will be the easiest chapter to you. But if 5 basic rules, if you cannot memorize, if you cannot keep them in your heart, I'm sure
you will never understand the changes of species. So I request you to watch this video at least 10 times. কেন? যাতে করে বেসিক রুলসটা তোমার ভেতরে থেকে যায়, এবং বেসিক রুলটা থাকলে পরে আগামী দিনে আমি যে প্র্যাকটিস করাবো সেখানে তোমার কাছে মনে হবে ইটস ভেরি ইজি। এই 5 সেন্সের বাইরে কিন্তু কোনো সেন্স নেই। হ্যাঁ, প্যাসেজেশন করতে গেলে একটু চেঞ্জ আসবে, সেটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই 5 বেসিক সেন্স শুড বি ডান প্রপারলি। এক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল করো কাজ হবে না কিন্তু। সো ডিয়ার স্টুডেন্টস, আই উইল মিট ইউ tomorrow or day after tomorrow, and on that day